ডিয়ার লিসেনার, আমার নাম সাইফুল। আমি বরিশালের বাসিন্দা। মানুষ আমাকে সাইফুল ওস্তাদ নামে চেনে। গত 30 বছর ধরে বরিশালের এই দুর্গম উঁচু নিচু পথে বাস চালিয়ে আসছি। এটি এমন এক এলাকা যেখানে রাস্তার চেয়ে গল্পের সংখ্যা বেশি। বিদ্রোহী, ডাকাত, পুলিশ সবই আমি নিজের চোখে দেখেছি। এখানকার রাত যতটা নীরব ততটাই ভয়ঙ্কর। আমার কাছে ভয়ের অর্থ ছিল শুধু বাস নষ্ট হয়ে যাওয়া বা কোনো ডাকাত দলের মুখোমুখি হওয়া। ভূত, প্রেত, চুড়েল এসব ছিল আমাদের কাছে শুধু সময় কাটানোর গল্প। কিন্তু এক রাতেই সন্ধ্যা নদীর ওপর নির্মিত একটি পুরনো লোহার সেতুতে আমার এমন এক ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়েছিল যা কোনো ডাকাতের বন্দুকের চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর ছিল। এটি সেই সেতুর গল্প যেটিকে আমরা ড্রাইভাররা শেষ সেতু বলে ডাকি। এটি কোনো সরকারি নাম নয়, এই নামটি আমরা নিজেরাই দিয়েছি। এই সেতুটি বরিশাল সীমান্তের সঙ্গে যুক্ত করেছে ইংরেজ আমলে নির্মিত খুবই পুরনো একটি লোহার সেতু। এটি দিনের বেলাতেও এই সেতু পার হতে গা শিউরে ওঠে, আর রাতের বেলায় তো শুধু সেই মানুষই এই পথ দিয়ে যায় যার নিজের প্রাণের কোনো ভয় নেই। লোকমুখে প্রচলিত ছিল যে এই সেতু নিয়ে একটা প্রচলিত কথা ছিল, রাতের বেলা এখানে একজন একাকী যাত্রী দাঁড়িয়ে থাকে। তাকে যদি বাসে তুলে নেওয়া হয় তাহলে সেতু পার হওয়ার সঙ্গে সঙ্গেই সে রহস্যজনকভাবে উধাও হয়ে যায়, আর যদি তাকে না তোলা হয় তাহলে সে গাড়ির পিছু নেয় যতক্ষণ না কোনো দুর্ঘটনা ঘটে। আমি এসব কথাকে নিছক আজগুবি গল্প বলে উড়িয়ে দিতাম। সেদিন রাতে আমি আমার শেষ ট্রিপের বাস নিয়ে নেসারাবাদ থেকে বরিশালের দিকে ফিরছিলাম। ঘটনাটা ঈদের কয়েকদিন পরের। হালকা হালকা শীত পড়তে শুরু করেছে। বাসে তেমন বেশি যাত্রী ছিল না। কয়েকজন গ্রামের মানুষ শহর থেকে কেনাকাটা করে বাড়ি ফিরছিলেন। রাত প্রায় 11টা হবে। আমরা শেষ সেতু থেকে কয়েক কিলোমিটার দূরে ছিলাম। ঠিক তখনই রাস্তার পাশে একটি টিমটিমের লণ্ঠনের আলোয় দেখলাম কেউ দাঁড়িয়ে আছে। সে হাত তুলে বাস থামানোর ইশারা করছে। আমার কন্ডাক্টর রাসেল, এক তরুণ ছেলে, কনুই দিয়ে আমাকে ধাক্কা দিয়ে ফিসফিস করে বলল, ওস্তাদ, ওই তো। আমি ওর দিকে কড়া চোখে তাকিয়ে বললাম, চুপ করে বস। কিন্তু আমার নিজের বুকের বুকানিও তখন বেড়ে গিয়েছিল। আমি ধীরে ধীরে বাসের গতি কমালাম। দেখলাম সেখানে একজন নারী দাঁড়িয়ে আছে। তার গায়ে ছিল গাঢ় লাল রঙের শাড়ি, আর মুখটা একটি লম্বা ঘোমটা দিয়ে পুরোপুরি ঢাকা ছিল। সে একাই দাঁড়িয়ে ছিল, তার সঙ্গে কোনো ব্যাগ বা মালপত্রও ছিল না। কাপা কণ্ঠে রাসেল বলল, ওস্তাদ, বাস থামাবেন? আমার মন বলছিল থামাবো না, কিন্তু আমি তো একজন বাস চালক। গভীর রাতে একা একজন নারীকে কিভাবে রাস্তার পাশে ফেলে চলে যাই? সে মানুষ হোক কিংবা অন্য কিছু। আমি বললাম, দরজা খোলো। বাস থামলো, দরজা খুলে গেল। আমি জিজ্ঞেস করলাম, কোথায় যাবেন বোন? তিনি কোনো উত্তর দিলেন না, শুধু তার লম্বা সরু একটি আঙ্গুল তুলে সেতুর উপরে নেসারাবাদের দিকে দেখিয়ে দিলেন। আমি বললাম, ঠিক আছে, উঠে আসুন। তিনি নিঃশব্দে বাসে উঠলেন। তার হাঁটার সময় একটু শব্দ হলো না। বাসে অনেক খালি সিট থাকা সত্ত্বেও তিনি কোনো সাধারণ সিটে বসলেন না। সোজা একেবারে পেছনের সারির সম্পূর্ণ খালি সিটের ঠিক মাঝখানে গিয়ে বসে পড়লেন। আমি আবার বাস চালাতে শুরু করলাম। কিছুক্ষণের মধ্যেই পুরো বাস জুড়ে এক অদ্ভুত ভারী নীরবতা নেমে এলো। যারা এতক্ষণ গল্প করছিল তারাও হঠাৎ চুপ হয়ে গেল। পুরো বাসে এক অদ্ভুত নীরবতা নেমে এলো। হঠাৎ যেন বাসের ভেতর প্রচণ্ড ঠান্ডা বেড়ে গেল, আর বাতাসে ছড়িয়ে পড়ল জয়ফুল আর কর্পূরের মিশ্রিত এক অস্বাভাবিক গন্ধ। আমরা তখন সেই পুরনো লোহার সেতুর উপর উঠে পড়েছি। তো খড়খড় লোহার শব্দ, বাসের চাকার নিচে সেতুর লোহার কাঠামো কাঁপছিল। গভীর অন্ধকারের সন্ধ্যা নদী নিঃশব্দে বয়ে চলছিল। আমার পুরো মনোযোগ ছিল রাস্তার দিকে, কিন্তু বারবার চোখ চলে যাচ্ছিল সামনে লাগানো রিয়ার ভিউ আয়নার দিকে। আমি দেখছিলাম সেই নারী এখনও ঠিক আগের মতোই বসে আছেন। কোনো নড়াচড়া নেই, একটি পাথরের মূর্তির মতো স্থির। সেতুটি প্রায় আধা কিলোমিটার লম্বা।
সেটি পার হতে আমাদের 2-3 মিনিট লাগে, কিন্তু সেই 2-3 মিনিট আমার জীবনের সবচেয়ে দীর্ঘ সময় বলে মনে হয়েছিল। ঠিক যখন বাসের শেষ চাকাটিও সেতু পার হয় শক্ত মাটিতে উঠল, তখনই বাসে বসে থাকা এক বৃদ্ধ হঠাৎ জোরে চিৎকার করে উঠলেন, গায়েব হয়েছে। আমি সঙ্গে সঙ্গে রিয়ারভিউ আয়নায় তাকালাম। পেছনের শেষ সিটটি সম্পূর্ণ খালি। সেই রহস্যময় নারী আর সেখানে নেই। তিনি যেন মুহূর্তের মধ্যেই অদৃশ্য হয়ে গেছেন। তিনি গায়েব হয়ে গিয়েছিলেন। বাসের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ল। ভয়ে মানুষজন দোয়াদুরুদ পড়তে শুরু করলো। রাসেল ভয়ে সাদা হয়ে যাওয়া মুখে বলল, দেখলেন উস্তাদ, আমি বলেছিলাম না? আমার নিজের শরীরও তখন ভয়ে কাঁপছিল, কিন্তু আমাকে নিজের আতঙ্ক লুকিয়ে রাখতে হচ্ছিল। আমি চিৎকার করে বললাম, সবাই চুপ থাকুন, নিশ্চয়ই কোনো গ্রামের কাছে নেমে গেছে। অন্ধকারে আমরা দেখতে পাইনি। কিন্তু আমি জানতাম আমি মিথ্যে বলছি। বাস থামেনি, দরজাও খোলেনি। কোনোভাবে সেই ভয়ের পরিবেশের মধ্যেই আমরা নেসারাবাদ বাস স্ট্যান্ডে পৌঁছালাম। যাত্রীরা এমনভাবে বাস থেকে নামছিল যেন তারা কোনো জেল থেকে মুক্তি পেয়েছে। বাস পুরো খালি হয়ে গেল। আমি বললাম, চলো রাসেল, বাসটা ডিপোতে নিয়ে যাই। রাসেল ভয়ে ভয়ে বলল, ওস্তাদ একবার সেই সিটটা দেখে নিন। আমি বললাম, কি দেখবো, খালি আছে। সে বলল, না ওস্তাদ প্লিজ। আমি রাগ করে বাসের পেছন দিকে গেলাম, বললাম, দেখ খালি আছে। কিন্তু কথাটা বলতে গিয়েই আমি হঠাৎ চুপ হয়ে গেলাম। সিটটি সত্যিই খালি ছিল, কিন্তু ঠিক সেই জায়গায় যেখানে ওই নারী বসেছিলেন। সেখানে পড়েছিল একটি ছোট্ট রূপার নূপুর, পুরনো কালচে হয়ে যাওয়া একটি নূপুর, কিন্তু দেখতে ছিল খুবই সুন্দর। অন্ধকার বাসে চাঁদের হালকা আলোয় নূপুরটি এমনভাবে ঝলমল করছিল যেন হারিয়ে যাওয়া কোনো তারা। তার ছোট ছোট ঘুঙুরগুলো নীরব ছিল, কিন্তু আমার মনে হচ্ছিল যেন আমি নিজের মাথার ভেতর তাদের ঝুমঝুম শব্দ শুনতে পাচ্ছি। আমি আর রাছেল দুজনেই সেই নূপুরের দিকে এমনভাবে তাকিয়েছিলাম যেন সেটি আমাদের আক্রমণ করতে পারে। রাসেল ফিসফিস করে বলল, ওস্তাদ, এটা এটা তো ওই মহিলারই। তার কণ্ঠে এতটাই ভয় ছিল যে ঠিকমতো কথাই বলতে পারছিল না। আমি বললাম, আমি দেখছি। কথাটা দৃঢ়ভাবে বলার চেষ্টা করলেও আমার নিজের বুক তখন কবুতরের মতো কাঁপছিল। 30 বছরের বাস চালকের জীবনে আমি ডাকাতদের গুলির শব্দ শুনেছি, ঝড় তুফানের মুখোমুখি হয়েছি, কিন্তু আজ একটি ছোট্ট প্রাণহীন রূপার নূপুরে আমার আত্মাকে কাঁপিয়ে দিল। রাসেল ভয়ে জিজ্ঞেস করলো, এখন কি করবো ওস্তাদ? আমি বললাম, এটা বাইরে ফেলে দাও। আমার মনও সেটাই বলছিল, যত তাড়াতাড়ি সম্ভব এই অশুভ জিনিসটা থেকে মুক্তি পাও, বাস থেকে ফেলে দাও, আর এই রাতটাকে আমরা দুঃস্বপ্ন ভেবে ভুলে যাও। কিন্তু আমি তা করতে পারলাম না, কেন জানি না। সেই নূপুরটাকে ছুঁতে, হাতে তুলে নিতে আমার ভীষণ ইচ্ছে হচ্ছিল। মনে হচ্ছিল যেন সেটাই আমাকে ডাকছে। আমি বললাম, একটু দাঁড়াও। পকেট থেকে একটি রুমাল বের করলাম। আমি খালি হাতে নূপুরটি স্পর্শ করতে চাইনি। রুমালের সাহায্যে খুব সাবধানে সেটি তুলে নিলাম। নূপুরটি হাতে নেওয়ার সঙ্গে সঙ্গেই বাসের ভেতরের বাতাস আরও ঠান্ডা হয়ে গেল, আর সেই অদ্ভুত মিষ্টি জুঁই ফুল ও কর্পূরের গন্ধ যা ওই নারী আসার সময় অনুভব করছিলাম আবার হালকাভাবে বেশি উঠল। নূপুরটি ছিল খুবই পুরনো, কিন্তু অসাধারণ কারুকাজ করা। তার গায়ে সূক্ষ্ম নকশা খোদাই করা ছিল। তবে একটি বিষয় চোখে পড়ল, যেখানে নূপুরটি আটকানোর হুক থাকার কথা সেটি ভাঙা ছিল। রাসেলও খেয়াল করে বলল, ওস্তাদ, এটা তো ভাঙা। হয়তো সেই কারণেই এটি পড়ে গিয়েছিল, অথবা ইচ্ছে করেই কেউ এটি ভেঙেছিল। রাসেল আবার বলল। রাসেলও খেয়াল করে বলল, ওস্তাদ, এটা তো ভাঙা। হয়তো সেই কারণেই এটি পড়ে গিয়েছিল, অথবা ইচ্ছে করেই কেউ এটি ভেঙে ফেলেছিল। রাসেল আবার বলল, এটা নিজের কাছে রাখা ঠিক হবে না। লোকজন বলে এমন জিনিসের সঙ্গে তার মালিকের আত্মাও জড়িয়ে থাকে। আমি কোনো উত্তর দিলাম না। নূপুরটি রুমালে মুড়ে শার্টের উপরের পকেটে রেখে দিলাম। কেন এমন করলাম তা আমি নিজেও জানতাম না।
হয়তো এই রহস্যের সমাধান করতে চেয়েছিলাম, কিংবা অজান্তেই সেই অদৃশ্য আত্মার সঙ্গে এক অদ্ভুত সম্পর্ক গড়ে উঠেছিল। সেদিন রাতে আমরা দুজন বাসটি ডিপোতে রেখে চুপচাপ নিজ নিজ বাড়িতে ফিরে গেলাম। আমি কাউকে এই ঘটনা বলিনি, কিন্তু সারা রাত ঘুমাতে পারিনি। যখনই চোখ বন্ধ করেছি তখনই একই দৃশ্য ভেসে উঠেছে। রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা লাল শাড়ি পরা সেই রহস্যময় নারী, আর তার লম্বা ঘুমটা, তারপর সেই খালি শীত, আর আমার কানে সারাক্ষণ যেন খুব ধীরে বিষণ্ণ সুরে নুপুরের ছুমছুম শব্দ বাজতেই থাকতো। আমার শার্টের পকেটে যেখানে নুপুরটি রাখা ছিল সেখানে অদ্ভুত এক শীতল অনুভূতি টের পাচ্ছিলাম। পরদিন সকালে ঘুম থেকে উঠে দেখলাম মাথাটা ভারী লাগছে। ডিউটিতে যেতে ইচ্ছে করছিল না, কিন্তু যেতে হলো। আমি সিদ্ধান্ত নিলাম এই নুপুরের আসল রহস্য আমি খুঁজে বের করব। বাস রুটে বের করার আগে নেসারাবাদ শহরের সবচেয়ে পুরনো ও বিখ্যাত স্বর্ণকারের দোকানে গেলাম। ভাবলাম হয়তো তিনি এই পুরনো নুপুরটি চিনতে পারবেন। তার দোকান 100 বছরেরও বেশি পুরনো। তার নিজের বয়সও প্রায় 80 বছর। লোকজন বলতো নেসারাবাদের বড় বড় জমিদার পরিবারের গয়না তিনিই বানিয়েছেন। আমি দোকানে পৌঁছাতেই তিনি বললেন, এসো সাইফুল ওস্তাদ, আজ এত সকালে? আমি বললাম, একটা কাজ ছিল কমলজি। তারপর পকেট থেকে রুমাল বের করে তার সামনে নুপুরটি রাখলাম। নুপুরটি দেখেই সে বিদ্ধ চোখে বিস্ময় আর অদ্ভুত এক ঝিলিক দেখা দিল। তিনি কাপো হাতে সেটি তুলে চোখের কাছে এনে ভালো করে দেখলেন। তারপর গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলেন, সাইফুল, এটা তুমি কোথায় পেলে? আমি মিথ্যে বলে উত্তর দিলাম, বাসে এক যাত্রীর পরে গিয়েছিল। তিনি ধীরে মাথা নেড়ে বললেন, না, এটা কোনো সাধারণ যাত্রীর নুপুর নয়, এটা ওর। আমি উৎকণ্ঠিত হয়ে জিজ্ঞেস করলাম, কার? আমার বুক তখন জোরে ধুকপুক করছিল। তিনি কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর দোকানের কর্মচারীদের বললেন, তোমরা একটু বাইরে যাও, চা নাস্তা করে এসো। দোকান খালি হয়ে গেল। তিনি আরও নিচু স্বরে বললেন, এই নুপুর চম্পার। আমি অবাক হয়ে বললাম, চম্পা? সে দীর্ঘশ্বাস ফেলে বলতে শুরু করলেন, আজ থেকে প্রায় 50-60 বছর আগের কথা। তখন নেসারাবাদ অঞ্চলের সবচেয়ে ভয়ঙ্কর আবার সবচেয়ে সম্মানিত ডাকাতদের একজন ছিল ঠাকুর সূর্যবান। আমি তার নাম শুধু গল্পেই শুনেছিলাম। লোকেরা বলতো তিনি ধনীদের লুট করে গরিবদের মধ্যে বিলিয়ে দিতেন। পুলিশ কখনোই তাকে ধরতে পারেনি। চম্পা ছিল সূর্যবানের প্রিয়তমা। সে একজন নৃত্যশিল্পী ছিল, কিন্তু সূর্যবান তাকে সত্যিকারের ভালোবাসত। সে তাকে নিজের রানীর মতোই সম্মান দিয়ে রাখত। স্বর্ণকার বলল, এই নুপুরটা সূর্যবান নিজেই আমার বাবাকে দিয়ে বিশেষভাবে চম্পার জন্য বানিয়েছিলেন। এমন নুপুর পুরো নেসারাবাদ অঞ্চলে আর কারও ছিল না। আমি স্তব্ধ হয়ে শুনছিলাম। তাহলে এই নারী, তিনি একজন ডাকাতের প্রেমিকা ছিলেন? আমি জিজ্ঞেস করলাম, কিন্তু তার এই পরিণতি হলো কীভাবে? স্বর্ণকার দীর্ঘশ্বাস ফেলে বললেন, গল্পটা খুবই করুণ। বাবা সূর্যবানের দলে একজন বিশ্বাসঘাতক ছিল, একজন মির্জাফর ছিল। সে নিজেও চম্পাকে চাইতো, তাই সে পুলিশের কাছে সূর্যবানের গোপন বাংলোর খবর ফাঁস করে দেয়। এক রাতে সূর্যবান ও তার সঙ্গীরা শেষ সেতুর কাছে নদীর দ্বারা অবস্থিত সেই বাংলোটি ছিল। শুরু হয় ভয়াবহ গোলাগুলি। সূর্যবান ও তার বেশিরভাগ সঙ্গী সেদিন নিহত হয়। চম্পাও সেখানে উপস্থিত ছিল। পুলিশ তাকে গ্রেপ্তার করতে চেয়েছিল, কিন্তু একজন বিদ্রোহী ডাকাতের প্রেমী হিসেবে পুলিশের হাতে ধরা পড়ে অপমানের জীবন বেছে নিতে সে রাজি ছিল না। তাই সে নিচে সন্ধ্যা নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। তার মৃতদেহ আর কখনোই পাওয়া যায়নি। চোখের পানি মুছে স্বর্ণকার কমলজি বললেন, নদী তাকে নিজের বুক ভাসিয়ে নিয়ে গিয়েছে। তখন আমি বুঝতে পারলাম সেই রহস্যময় নারীর গল্প। চম্পা একজন নারী, যিনি অপমানের জীবন নয়,
মৃত্যুকে বেছে নিয়েছিলেন। তখন আমি বুঝতে পারলাম সেই রহস্যময় নারীর গল্প। চম্পা একজন নারী যিনি অপমানের জীবন নয়, মৃত্যুকেই বেছে নিয়েছিলেন। আমি আবার প্রশ্ন করলাম, কিন্তু কমলজি, যদি তিনি সেদিন মারা গিয়েছিলেন তাহলে তার নুপুরের হুক ভাঙা কেন? তিনি নুপুরটি হাতে নিয়ে ভালো করে দেখে বললেন, হ্যাঁ, হুকটা সত্যিই ভাঙা। হয়তো নদীতে চাপ দেওয়ার সময় কোথাও আটকে ভেঙে গিয়েছিল, কিংবা অন্য কোনো ঘটনা ঘটেছিল। তারপর তিনি এমন একটি কথা বললেন যা আমাদের হৃদয়ে গেঁথে গেছে। লোক মুখে শোনা যায় চম্পার আত্মা কখনো শান্তি পায়নি। আজও সে প্রতি রাতে সেই সেতুর উপর দাঁড়িয়ে তার সূর্যবানের অপেক্ষা করে। সে সেতু পেরিয়ে সেই পুরনো বাংলোতে পৌঁছাতে চায়, যেখানে শেষবারের মতো তার প্রিয় মানুষের সঙ্গে দেখা করেছিল। কিন্তু সে কখনোই সেখানে পৌঁছাতে পারে না। সেতু পার হওয়ার সঙ্গে সঙ্গেই সে অদৃশ্য হয়ে যায়, যেন সন্ধ্যা নদী আবার তাকে নিজের বুকে টেনে নেয়। স্বর্ণকার কমলের দোকান থেকে বেরিয়ে আসার সময় আমার মাথা ঘুরছিল। রহস্যটা যেন একদিকে পরিষ্কার হচ্ছিল, আবার অন্যদিকে আরো জটিল হয়ে উঠছিল। চম্পা শুধু সেতু পার হয়ে তার প্রেমিকের কাছে যেতে চায়, কিন্তু সে কেন এই নুপুরটা আমার জন্য রেখে গেল? আমি বাসে এসে বসলাম, আমার হাতে তখনও এই নুপুর। হঠাৎ আমার মনে একটি চিন্তা এলো, হয়তো চম্পা আমার কাছে সাহায্য চাইছে, হয়তো সে চায় আমি তার শেষ স্মৃতিচিহ্ন এই নুপুরটি সেই পুরনো আস্থানায় পৌঁছে দেই। চিন্তাটি এতটাই প্রবল ছিল যে আমার সারা শরীরে কাঁটা দিয়ে উঠল। কিন্তু সেই আস্থানা তো গভীর নেসরাবাদের এমন এক জায়গায় যেখানে আজও মানুষ যেতে ভয় পায়। আমি তো একজন সাধারণ বাস চালক, আমি কিভাবে সেটা করব? সেদিন রাতেও আমি ডিউটিতে ছিলাম, মনটা ভীষণ অস্থির। যখন আমরা শেষ সেতুর কাছে পৌঁছালাম তখন আমার বুক জোরে ধুকপুক করতে লাগলো। সে আবারও সেখানে দাঁড়িয়েছিল, একই লাল শাড়ি, একই ঘোমটা। আমি বাস থামালাম, দরজা খুলে দিলাম। সে নীরবে বাসে উঠে আগের মতোই একেবারে শেষ সিটে গিয়ে বসে পড়ল। সেদিন আমি সিদ্ধান্ত নিলাম তাকে থামাবো, তার সঙ্গে কথা বলবো। আমি বাসটা ঠিক সেতুর মাঝখানে এনে থামালাম। কর্কর শব্দ করে বাস থেমে গেল। যাত্রীরা ভয় পেয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে ড্রাইভার সাহেব? আমি শান্তভাবে বললাম, কিছু না, শুধু এক পুরনো যাত্রীর সঙ্গে কিছু হিসাব মেটাতে হবে। আমি নিজের সিট থেকে উঠে নুপুরটি হাতে নিয়ে ধীরে ধীরে বাসের শেষ প্রান্তের দিকে হাঁটতে শুরু করলাম। সেতুর ঠিক মাঝখানে দাঁড়িয়ে থাকা বাসটিকে তখন মনে হচ্ছিল যেন লোহার তৈরি একটি কফিন, যা দুই জগতের মাঝখানে আটকে আছে। বাহিরে গভীর রাতের নীরবতা ভাঙছিল শুধু। নিচে বয়ে চলা সন্ধ্যা নদীর মৃদু স্রোতের শব্দ আর বাতাসের শোষ আওয়াজ। ভেতরে শোনা যাচ্ছিল আতঙ্কিত যাত্রীদের ভারী নিঃশ্বাস আর আমার নিজের হৃদস্পন্দন। বাসের সরু পথ ধরে শেষ সিটের দিকে আমি যে প্রতিটি পদক্ষেপ নিচ্ছিলাম মনে হচ্ছিল জীবনের সবচেয়ে ভারী পদক্ষেপ। আমার হাতে থাকা রূপার নুপুরটি আর ঠান্ডা ছিল না, বরং হালকা গরম লাগছিল, যেন আমার সংকল্পের উষ্ণতা তার মধ্যে ছড়িয়ে পড়েছে। শেষ সিটের সামনে গিয়ে থামলাম। চম্পার আত্মা এখনো ঠিক আগের মতোই বসেছিল, একটি পাথরের মূর্তির মতো স্থির ও নীরব হয়ে। তার গমটা এখনো মুখ ঢেকে রেখেছে, সে কোনো নড়াচড়া করলো না। কিন্তু আমি অনুভব করলাম পুরো বাসের তাপমাত্রা হঠাৎ কমে গেছে, যেন আমার সাহস তার ভালো লাগেনি। আমি কাপা গলায় ফিসফিস করে বললাম, চম্পা। যাত্রীরা বিস্ময় আর ভয়ে আমার দিকে তাকিয়েছিল। রাসেল মুখ ভয়ে একেবারে ফ্যাকাশে হয়ে গিয়েছিল। সত্যি বলতে আমরা সবাই যেন এক অলৌকিক দৃশ্যের সামনে দাঁড়িয়েছিলাম। চম্পার আত্মা কোনো উত্তর দিল না। আমি সাহস সঞ্চার করে বললাম, আমি জানি তুমি কে। এবার আমার কণ্ঠ আগের চেয়ে দৃঢ় ছিল। আর আমি এটাও জানি তুমি কি চাও। আমি নুপুরটি হাতে তুলে সামনে বাড়িয়ে দিলাম। তুমি এটা চাইছো, তাই না? তুমি চাও এটা তার কাছে পৌঁছাক। আমার কথা শেষ হতেই প্রথমবারের মতো সেই আত্মা নড়ল।
ধীরে, খুব ধীরে সে মাথা তুলে আমার দিকে তাকালো। ঘোমটার আড়াল থেকে আমি দুটি চোখ অনুভব করলাম। সেখানে কোনো আলো ছিল না, ছিল শুধু অন্ধকারের চেয়েও গভীর এক অতল অন্ধকার। ঠিক তখনই পুরো বাস প্রচণ্ডভাবে কাঁপতে শুরু করলো। জানালার কাজ কাঁপতে লাগলো, যাত্রীদের ব্যাগ আর পুটলি মেঝেতে পড়ে গেল। সবাই চিৎকার শুরু করলো। রাসেল চিৎকার করে বলল, ওস্তাদ চলুন এখান থেকে, ও রেগে গেছে। বাসের কাঁপুনি আরো বেড়ে গেল। মনে হচ্ছিল কোনো অদৃশ্য বিশাল শক্তি বাসটিকে তুলে নদীতে ছুঁড়ে ফেলতে চাইছে। সে যেন চাইছিল না কেউ তাকে থামাক, সে চাইছিল না কেউ তার জীবনের করুণ হস্তক্ষেপ করুক, সে তার জীবনের করুণ গল্পে হস্তক্ষেপ করুক। সে শুধু সেই অন্তহীন বেদনার চক্র বারবার পুনরাবৃত্তি করতে চাইছিল। আমি প্রাণপণে চিৎকার করে বললাম, না, আমি এখান থেকে যাব না যতক্ষণ না তুমি আমার কথা শোনো। কাঁপতে থাকা বাসের মধ্যে কোনোভাবে ভারসাম্য বজায় রেখে আমি নুপুরটি তার সামনে চিটের উপর রেখে দিলাম। আমি বললাম, দেখো চম্পা, এটা তোমাদের ভালোবাসার শেষ স্মৃতি। সূর্যবানের স্মৃতিকে তুমি এভাবে অপূর্ণ রেখে যেতে পারো না। তুমি একজন বিদ্রোহী প্রেমিকা ছিলে, বীরু নও। তুমি এভাবে হার মেনে নিতে পারো না। মনে হলো আমার কথাগুলো হয়তো তার কাছে পৌঁছাচ্ছে। বাসের কাঁপুনি ধীরে ধীরে কিছুটা কমে এলো। আমি আবার বললাম, তুমি প্রতি রাতেই এই সেতু পার হওয়ার চেষ্টা করো। আমি কথা বলেই যাচ্ছিলাম, জানি না কোথা থেকে এত সাহস পাচ্ছিলাম। আমি বললাম, তুমি সেই পুরনো বাংলোতে পৌঁছাতে চাও যেখানে শেষবার সূর্যবানের সঙ্গে তোমার দেখা হয়েছিল, কিন্তু তুমি কখনোই সেখানে পৌঁছাতে পারো না, কারণ তুমি একা। তোমার আত্মার একটা অংশ এই নূপুরের সঙ্গে আটকে আছে। যতক্ষণ না এই নূপুর তোমার কাছে ফিরে আসে, ততক্ষণ তোমার যাত্রা কখনোই সম্পূর্ণ হবে না। হৃদয় থেকে আসা একটি অনুভূতি, কিন্তু মনে হচ্ছিল আমি ঠিকই বলছি। চম্পার আত্মা ধীরে ধীরে সম্পূর্ণ শান্ত হয়ে গেল। বাসের কাঁপুনিও থেমে গেল। সে খুব ধীরে একটি স্বচ্ছ কুয়াশার মতো হাত বাড়িয়ে দিল নূপুরটির দিকে। তার আঙ্গুল নূপুরটা স্পর্শ করতেই পুরো বাসের ভেতর হঠাৎ তীব্র সাদা আলো ছড়িয়ে পড়ল। আমরা সবাই মুহূর্তের জন্য চোখ বন্ধ করে ফেললাম। চোখ খুলতেই দেখলাম সব কিছু বদলে গেছে। চম্পার আত্মা আর সে সিটে নেই। সে এখন বাসের মাঝের পথে ঠিক আমার সামনে দাঁড়িয়ে। এবার তার মুখে আর ঘোমটা নেই। আমি প্রথমবার তার মুখ দেখলাম। স্বর্ণকার ঠিকই বলেছিল, সে ছিল অসাধারণ সুন্দরী। তার সৌন্দর্য ছিল একসঙ্গে আগুনের তেজ আর নিষ্পাপ কোমলতা, কিন্তু তার চোখে জমেছিল 50 বছরের অপেক্ষার অসীম বেদনা। তার ঠোঁটে ফুটে উঠেছিল কৃতজ্ঞতার এক মৃদু হাসি, আর তার এক পায়ে আবার সেই নুপুরটি ঝুলছিল। সে বলল, ড্রাইভার, তুমি আমাকে আমার হারিয়ে যাওয়া স্মৃতি ফিরিয়ে দিয়েছ। তার কণ্ঠে ছিল বাতাসের মৃদু সুরের মতো। শব্দগুলো কানে নয়, সরাসরি হৃদয়ে পৌঁছালো। আমি জিজ্ঞেস করলাম, এখন তুমি কি চলে যাবে? সে মাথা নেড়ে বলল, না, আমার আসল যাত্রা এখন শুরু হয়েছে, কিন্তু আমি একা তা শেষ করতে পারবো না। আমার তোমার সাহায্য দরকার। আমি বললাম, কি ধরনের সাহায্য? সে উত্তর দিল, তোমাকে আমাকে সেই পুরনো বাংলোতে পৌঁছে দিতে হবে। আমি বললাম, ঠিক আছে, আমি নিয়ে যাব। সে মাথা নেড়ে বলল, শুধু তুমি নাও, এই বাসটাকেও যেতে হবে। এই বাসই আমার শেষ যাত্রার সাক্ষী, আর এই যাত্রীরাই, এরা আমার অসমাপ্ত বড় যাত্রা। এ কথা শুনে যাত্রীরা অবাক হয়ে ভয়ে কেঁপে উঠল। কেউ চিৎকার করে বলল, না, আমরা কোথাও যাব না। চম্পা সবার দিকে শান্ত চোখে তাকিয়ে বলল, ভয় পেও না, আমি কারো কোনো ক্ষতি করব না। এটা শুধু একটি শেষ বিদায়ের আচার। আমি যখন সেই আস্থানায় আমার সূর্যবানের সঙ্গে মিলিত হব, তখন তোমাদের সবাইকে মুক্তি দেব। এই সেতুকেও চিরদিনের জন্য অভিশাপ মুক্ত করব। এটি ছিল এক ভয়ঙ্কর চুক্তি, আমাদের একটি ভুতুরে বরযাত্রার অংশ। আমাদের আর কোনো উপায় ছিল না। আমি শেষ পর্যন্ত বললাম, ঠিক আছে, আমরা যাব, কিন্তু পথ দেখাবে কে? চম্পা একটু হেসে বলল, আমি। এই বলে সে ধীরে ধীরে কুয়াশায় মিলিয়ে গিয়ে বাসের সামনের কাচের ওপর এক আলোর ছায়ার মতো ভেসে রইল। তার কণ্ঠ ভেসে এলো, চলো।
আমি আবার ড্রাইভারের আসনে ফিরে এলাম। পুরো শরীর তখনও কাঁপছিল। ফয়সাল ফিসফিস করে বলল, ওস্তাদ আমরা কি করছি? আমি উত্তর দিলাম, 50 বছর ধরে অপূর্ণ থাকা একটি প্রতিশ্রুতি পূরণ করতে যাচ্ছি। আমি বাস স্টার্ট করলাম। চম্পার আক্তার দেখানো পথ ধরে আমরা শেষ সেতু থেকে নিচে নেমে এক অচেনা কাঁচা রাস্তায় ঢুকে পড়লাম। সেই পথ অন্ধকার গভীরে হারিয়ে যাচ্ছিল। আমাদের যাত্রা শুরু হলো এমন এক গন্তব্যের উদ্দেশ্যে যার অস্তিত্ব কোনো মানচিত্রে নেই। সেতু থেকে নেমে যাওয়া সেই কাঁচা রাস্তা আসলে রাস্তা নয়, অন্ধকারের মধ্যে নেমে যাওয়া এক গোলক ধাঁধা। পথ এতটাই সরু ছিল যে দুই পাশের কাটা চোখ বাসের গায়ে ঘষে ঘষে টাক কেটে দিচ্ছিল। বাসের গায়ে ঘষা খেতে খেতে কাটা চোখগুলো এক ভয়ঙ্কর শব্দ তুলছিল। বাতাসে ছিল ভেজা মাটি, বুনো ফুল আর এক অদ্ভুত পুরনো বিষণ্ণতার গন্ধ। আমার বাসের হেডলাইট ছিল একমাত্র আলো যা ঘন অন্ধকারকে কষ্ট করে কয়েক ফুট পর্যন্ত ভেদ করতে পারছিল। বাসের ভেতরে নেমে এসেছিল এক ভারী নীরবতা। সব যাত্রী নিজেদের আসনে পাথরের মূর্তির মতো বসেছিল। তাদের মুখে ভয় ছিল, কিন্তু সেই ভয়ের সঙ্গে মিশে গিয়েছিল এক অদ্ভুত মেনে নেওয়ার অনুভূতি। তারা বুঝে গিয়েছিল এখন তারা এই অলৌকিক বরযাত্রার অংশ, আর ফিরে যাওয়ার কোনো পথ নেই। আমার পাশে বসে রাসেল চুপচাপ দোয়া দুরুদ করতে লাগলো, আর চম্পা বাসের সামনে কাছে নীলচে কুয়াশার মতো ভেসেছিল। সে কিছু বলছিল না, কিন্তু আমি তার নির্দেশ স্পষ্ট অনুভব করছিলাম। রাস্তা বাঁক নিলেই আমার হাত নিজে থেকে স্টিয়ারিং ঘুরিয়ে দিচ্ছিল। গর্ত এলেই আমার পা নিজে থেকেই ব্রেক চেপে ধরছিল। বাসটা আমি চালাচ্ছি না, আমি শুধু একটি মাধ্যম ছিলাম। আসল চালক ছিল চম্পার আত্মা। প্রায় 1 ঘন্টা ধরে আমরা সেই ভয়ঙ্কর দুর্গম পথ দিয়ে এগিয়ে চললাম। সন্ধ্যা নদীর রাস্তা এত গভীর, এত জনমানবহীন আমরা আগে কখনো দেখিনি। চারদিকে শুধু চাঁদের আলোয় ঝলমল করা হলদে বাদামের টিলা আর কাটা ভরা গাছ, যেন অন্য কোনো জগতের দৃশ্য। শেষ পর্যন্ত রাসেল চুপচাপ জিজ্ঞেস করলো, আর কত দূর ওস্তাদ? আমি উত্তর দেওয়ার আগে চম্পার কণ্ঠ আমার মনের মধ্যে ভেসে উঠল, এসে গেছি। ঠিক তখনই একটি তীব্র বাঁক পেরিয়ে আমরা সেটি দেখতে পেলাম। দুটি বিশাল পাথরের মাঝখানে সন্ধ্যা নদীর একেবারে তীরে দাঁড়িয়ে আছে এক প্রাচীন, প্রায় ধ্বংসপ্রাপ্ত বাংলো। পুরো বাংলোটি পাথরের তৈরি, তার গায়ে জড়িয়ে আছে বনলতা। বাস ধীরে ধীরে বাংলোর সামনে সমতল জায়গায় থামলো। ইঞ্জিন বন্ধ হয়ে গেল। এক মুহূর্তের জন্য শুধু নদীর স্রোতের শব্দ আর বাতাসের শোষো আওয়াজ শোনা যাচ্ছিল। তখন চম্পার কণ্ঠে ভেসে এলো, নেমে আসো। বাসের দরজা নিচে থেকেই কর্মর শব্দ করে খুলে গেল। নীল কুয়াশার মতো চম্পার আত্মা সামনের কাছ থেকে সরে এসে দরজার কাছে একজন নারীর রূপ নিল। এবার তার ঘুমটা মাথায় ছিল, কিন্তু মুখ আর ঢাকা ছিল না। সে ধীরে ধীরে বাস থেকে নেমে গেল। তার পিছনে আমিও, রাসেলও আর ভয়ে জমে যাওয়ার সব যাত্রী নিঃশব্দ শোভাযাত্রার মতো বাস থেকে নেমে বাংলোর সামনে এসে দাঁড়ালাম। বাংলোর দরজা বন্ধ ছিল। চম্পা ধীরে ধীরে সিঁড়ি বেয়ে ওপরে উঠে দরজার সামনে গিয়ে দাঁড়ালো। সে কিছুই বলল না, শুধু দাঁড়িয়ে রইল, যেন কারো জন্য অপেক্ষা করছে। আমরা সবাই নিঃশ্বাস বন্ধ করে তাকিয়েছিলাম। কয়েক মুহূর্ত পর সেই ভারী কাঠের দরজা, যা হয়তো 50 বছর ধরে বন্ধ ছিল, ধীরে ধীরে কর্মর শব্দ করে নিজে থেকেই খুলতে শুরু করলো। দরজার ভিতরে ছিল ঘন কালো অন্ধকার। সেই অন্ধকার থেকে ভেসে এলো চন্দন, শুকিয়ে যাওয়ার ফুল আর ধূপের মিশ্রিত এক রহস্যময় গন্ধ। চম্পা একবার আমাদের দিকে ফিরে তাকালো। তার চোখে তখন যেন শেষবারের মতো একটি প্রশ্ন জ্বলছে উঠছিল। চম্পার চোখে যেন শেষবারের মতো অনুমতি চাওয়ার আকুতি ছিল। আমি বুঝে গেলাম। ধীরে 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 বললাম, যাও চম্পা, সে তোমার জন্যই অপেক্ষা করছে। আমার কথা শুনে তার মুখে হাসি ফুটে উঠল।
আস্তে আস্তে সেই অন্ধকার বাংলোর ভেতরে প্রবেশ করলো। সে ভেতরে ঢুকতেই দরজাটি আবার ধীরে ধীরে কর্মর শব্দ করে বন্ধ হয়ে গেল। আমরা সবাই নিঃশব্দে আস্তানার দিকে তাকিয়ে রইলাম। রাসেল কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করলো, এখন কি হবে ওস্তাদ? আমি বললাম, এখন শুধু অপেক্ষা। আমরা বাংলোর সামনে মাটিতে বসে বললাম, সেই রাত ছিল আমার জীবনের সবচেয়ে দীর্ঘ রাত। কেউ একটি কথাও বলছিল না। আমরা শুধু বন্ধ দরজাটির দিকে তাকিয়ে ভাবছিলাম, ভেতরে হয়তো 50 বছর পর দুই আত্মার পুনর্মিলন হচ্ছে। ঘন্টার পর ঘন্টা কেটে গেল, চাঁদ আরো উপরে উঠে গেল। হঠাৎ হঠাৎ বাংলোর ভেতর থেকে ভেসে এলো এক পুরুষের গভীর বাড়ি ও বিষণ্ণ কণ্ঠ। তিনি সন্ধ্যা নদীর এক পুরনো লোকগাথা গাইছিলেন, বিচ্ছেদ, অপেক্ষার ভালোবাসার গান। কিছুক্ষণ পর সেই গানের সঙ্গে মিশে গেল এক নারীর কণ্ঠ, চম্পার কণ্ঠ। দুজন মিলে গাইছিলেন। সেটা কোনো সাধারণ গান ছিল না, ছিল 50 বছর ধরে বিচ্ছিন্ন দুই আত্মার অসমাপ্ত প্রেমের গল্প, যা সেদিন পূর্ণতা পাচ্ছিল। গানটি এত হৃদয়স্পর্শী ছিল যে আমাদের সবার চোখে অশ্রু এসে গেল। গান চলতেই থাকলো। তারপর ভোরের প্রথম আলো ফোটার ঠিক আগে ধীরে ধীরে তা নিস্তব্ধতায় মিলিয়ে গেল। ঠিক তখনই বাংলোর দরজা আবার খুলে গেল, কিন্তু এবার ভেতরে অন্ধকার ছিল না। ভেতর থেকে বেরিয়ে আসছিল উজ্জ্বল সোনালি আলো। সেই আলোর মধ্য থেকে হাত ধরে বেরিয়ে এলেন দুইজন, চম্পা এবং তার প্রিয় সূর্যবান। সূর্যবান ছিলেন লম্বা রাজকীয় গোফওয়ালা এক পুরুষ। তারা আর কুয়াশার ছায়া ছিলেন না, মনে হচ্ছিল যেন খাঁটি সোনালি আলো দিয়ে তৈরি। তাদের মুখে আর কোনো দুঃখ, অপেক্ষা বা কষ্ট ছিল না, ছিল শুধু গভীর শান্তি। তারা আমাদের সামনে এসে দাঁড়ালেন। সূর্যবান শান্ত অথচ গম্ভীর কণ্ঠে বললেন, ড্রাইভার, তুমি এক বিদ্রোহের ঋণ শোধ। আমি হাত জোর করে বললাম, সাহেব, আমি শুধু আমার কর্তব্য করেছি। চম্পা হেসে বলল, না, তুমি কর্তব্যের চেয়েও বড় কিছু করেছো। তুমি আমাদের বিশ্বাস করেছিলে। এবার আমাদের বিদায় নেওয়ার সময় হয়েছে। তারা দুজন হাত ধরে নদীর দিকে এগিয়ে গেলেন। তারা হাঁটছিলেন না, মনে হচ্ছিল বাতাসে ভেসে চলেছেন। নদীর তীরে পৌঁছে ধীরে ধীরে তাদের দেহ সোনালি আলোর অসংখ্য কণায় ভেঙে গেল। শেষবারের মতো চম্পা ফিরে আমাদের দিকে তাকিয়ে হাসলো। তারপর তারা দুজন ভোরের আকাশে প্রথম তারার আলোয় মিলিয়ে গেলেন। সবকিছু শেষ হয়ে গিয়েছিল। নদীর ধারে শুধু আমরা জীবিত মানুষগুলো দাঁড়িয়েছিলাম। আমাদের হৃদয়ে রয়ে গেল এমন এক গল্প যা হয়তো কেউ কখনো বিশ্বাস করবে না। সূর্যের প্রথম সোনালি কিরণ যখন সন্ধ্যা নদীর গভীরে পড়ল, তখন শুধু রাতের অন্ধকারেই নয়, 50 বছরের এক অভিশাপও যেন চিরতরে মুছে গেল। সারা রাত এক অলৌকিক ঘটনার সাক্ষী হয়ে থাকা আমরা সবাই ভোরের সেই পবিত্র আলোয় নিঃশব্দে দাঁড়িয়েছিলাম। বাতাসে আর কোনো শীতলতা বা অদ্ভুত ভার ছিল না। সন্ধ্যা নদীর স্রোতের শব্দ আর ভয়ঙ্কর লাগছিল না, বরং মনে হচ্ছিল যেন এক শান্ত সুরের সঙ্গীত বাজছে। যাত্রীরা যারা আগের রাতে ভয়ে কাঁপছিল, তাদের মুখেও এখন এক অদ্ভুত প্রশান্তি। মনে হচ্ছিল তারা শুধু কোনো ভূতের গল্পের সাক্ষী নয়, একটি সত্যিকারের প্রেমের কাহিনীর পরিণতিও দেখেছে। শেষ পর্যন্ত রাসেল নীরবতা ভেঙে বলল, এখন কি হবে ওস্তাদ? তার কণ্ঠে আর ভয় ছিল না, ছিল শুধু ক্লান্তি আর বিস্ময়। আমি গভীর নিঃশ্বাস নিয়ে বললাম, এবার বাড়ি ফেরার পালা। আমরা সবাই বাসের দিকে ফিরে গেলাম। যে বাসটি এতক্ষণ অলৌকিক শক্তির অধীনে ছিল, এখন সেটি আবার সাধারণ লোহার চাকার একটি যানবাহন ছাড়া আর কিছুই মনে হচ্ছিল না। সবাই বাসে উঠলাম। আমি ড্রাইভারের আসনে বসে এক মুহূর্ত চোখ বন্ধ করলাম। মনে মনে চম্পা আর সূর্যবানকে স্মরণ করলাম। তারপর চাবি ঘোরালাম। ঘর 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 শব্দে পুরো ইঞ্জিনটি একেবারেই চালু হয়ে গেল, যেন সেও শেষ যাত্রার দায়িত্ব শেষ করে স্বস্তি পেয়েছে। কিন্তু এবার প্রশ্ন ছিল, ফিরবো কোন পথে?
আমরা তো এমন এক অচেনা পথে এসেছি যার অস্তিত্ব কোনো মানচিত্রে নেই। তো রাসেল কিছু বলার আগেই বাসের সামনের কাছে জমে থাকা সকালের শিশিরের মধ্যে হালকা করে একটি নূপুরের আকৃতি ফুটে উঠল। সেটি যেন সামনে আরো সরু একটি পথের দিকে ইশারা করছিল। চম্পা বিদায় নেওয়ার পরও আমাদের সঠিক পথ দেখিয়ে গেল। আমি একটু হেসে সেই পথেই বাস চালিয়ে দিলাম। পথটি ছিল আরো দুর্গম ও বিপজ্জনক, কিন্তু আজ আর আমার কোনো ভয় লাগছিল না। আমার বিশ্বাস ছিল আমরা নিরাপদেই ফিরে যাব। কয়েক ঘন্টার দীর্ঘ যাত্রার পর সূর্য যখন মাথার উপর উঠে গেছে, তখন আমরা অবশেষে সেই অঞ্চল ছেড়ে একটি পরিচিত পাকা সড়কে উঠে এলাম। এটা ছিল নেসারাবাদ শহরের প্রধান মহাসড়ক। আমরা আবার আমাদের পরিচিত পৃথিবীতে ফিরে এসেছি। বাসের যাত্রীরা ধীরে ধীরে কথা বলতে শুরু করলেন, কিন্তু সবাই জানতো তারা যা দেখেছে তা সত্যিই ঘটেছিল। নেসারাবাদ বাস স্ট্যান্ডে পৌঁছাতেই দেখি চারিদিকে তোলপাড়। আমাদের বাসটি আগের রাতে পৌঁছানোর কথা ছিল, অথচ সারা রাত তার কোনো খোঁজ ছিল না। ডিপোর ম্যানেজার পুলিশকে নিখোঁজ ডায়েরি করেছিলেন। বাসটি প্ল্যাটফর্মে ঢুকতেই ম্যানেজার ও পুলিশ দৌড়িয়ে এলেন। ম্যানেজার চিৎকার করে বললেন, সাইফুল, তোমরা সারা রাত কোথায় ছিলে? ফোনও বন্ধ ছিল। আমি কি বলতাম এই অলৌকিক ঘটনার গল্প কি কেউ বিশ্বাস করত? তাই আমি বললাম, স্যার, বাসটা নষ্ট হয়ে গিয়েছিল নেসারাবাদের এমন এক জায়গায় যেখানে কোনো নেটওয়ার্ক ছিল না। সারা রাত চেষ্টা করে সকালে ঠিক করতে পেরেছি। পুলিশ যাত্রীদেরও জিজ্ঞাসাবাদ করলো, কিন্তু আশ্চর্যের বিষয়, একজনও সত্য কথা বলল না। যে বৃদ্ধা আগের রাতে সবচেয়ে বেশি ভয় পেয়েছিল, তিনিও শুধু বললেন, হ্যাঁ সাহেব, বাসটা নষ্ট হয়ে গিয়েছিল। ড্রাইভার সাহেব অনেক কষ্ট করে ঠিক করেছেন। আমরা সবাই সেই রাতের গোপন রহস্যের অংশীদার হয়ে গিয়েছিলাম। নিঃশব্দে আমরা সবাই যেন এক অঘোষিত প্রতিজ্ঞা করেছিলাম, এই গল্প আমাদের হৃদয়ের মধ্যেই থাকবে। পুলিশ পুরোপুরি বিশ্বাস না করলেও তাদের হাতের বিপরীতে কোনো প্রমাণও ছিল না। শেষ পর্যন্ত আমাদের শুধু কঠোরভাবে সতর্ক করে ছেড়ে দেওয়া হলো। সেদিনের পর থেকে শেষ সেতুর গল্প চিরদিনের জন্য বদলে গেল। এখন আর রাতের বেলা সেখানে লাল শাড়ি পরা কোনো রহস্যময় নারীকে কেউ দেখতে পায় না। সেতুটি আর অভিশপ্ত বলে পরিচিত নয়, তবে তার বদলে জন্ম নিয়েছে আর একটি নতুন কিংবদন্তি। লোকেরা বলে অমাবস্যার রাতে যদি কেউ সেই সেতুর উপর দিয়ে দাঁড়িয়ে থাকে, তাহলে নিচের পুরনো বাংলো থেকে ভেসে আসে একটি গান, একজন পুরুষ আর একজন নারীর কণ্ঠে। দুজন একসঙ্গে গাইছেন এক পুরনো প্রেমের লোকগান। আমি আর রাসেল সেই গান বহুবার শুনেছি। সেই রাতের পর আমার জীবনও বদলে যায়। আমি বাস চালানো ছাড়িনি, আজও এই পথঘাটই আমার পৃথিবী। কিন্তু এখন আমি শুধু একজন বাস চালক নই, আমি একজন গল্পকারও। তো ডিয়ার লিসেনার, আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।